ভাতের মার আছে? থাকলে একটু দাও। রোকেয়া বেগম দুঃখী হওয়ার ভান করে বলে ওঠে, না গো আপা, ফেলাই দিছি বাইরে। রহিমা ছলছলে চোখে তাকিয়ে রোকেয়া বেগমকে বলে ওঠে, ঘরে খাওয়ানোর মতো কিছু নেই। তুমি তো জানো আমি মারের লইগে আসি। না ফেলাইলেও তো পারতা। রোকেয়া বেগম খানিকটা মেজাজ দেখে বলেন, আরে কইলাম না, মনে ছিল না, ফালাই দিছি। যাও তো নিজের ঘরে। এই বলে মুখের উপর দরজা আটকে দেয়। বুক ভারী হয়েছে রহিমার। না চাইতেও কিছুটা কান্নার শক্ত অকপটে বেরিয়ে আসে মুখ দিয়ে। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে সে। উঠোনে একপাশে তার ৯ ও ৭ বছরের ছেলে দুটো খেলছে, আর দুয়ারে বসে কাঁদছে তার ৩ বছরের ছোট্ট মেয়েটা। মাকে ফিরে আসতে দেখে দুই ভাই দৌড়ে এসে জাপটে ধরে। আশরাফ মাকে প্রশ্ন করে, কিছু আনো নাই মা? রহিমা বেগম হু হু করে কেঁদে ওঠেন। আশরাফ বুঝতে পারে আজ তাদের উপোস করে কাটাতে হবে। তাই ছোট ভাই মারুফকে টেনে মায়ের কাছ থেকে ছাড়ায়। তারপর কাঁধে হাত রেখে বলে ওঠে, চল খেলি বাইরে যাইয়া। মারুফ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে ভাইয়ের সাথে খেলতে চলে যায়। তখনও দুয়ারে বসে মেয়েটা এক নাগাড়ে কেঁদে চলছে। রহিমা মেয়েকে কাছে নিয়ে ওকে কোলে তুলে নেয়। মাকে পেয়ে আরও জোরে কান্না করা শুরু করে পারুল। তা দেখে রহিমা রান্নাঘরে ঢুকে দেখে খাওয়ার মতো কিছুই নেই। সেদিন এক বাড়িতে গেলে অতিথি আপ্যায়নে চায়ের সাথে বিস্কুট দেয়। রহিমা চাটুকু খেলেও সন্তর্পণে বিস্কুট দুটো নিয়ে আসে আঁচলে করে। পারুলকে কোল থেকে নামিয়ে বিস্কুটটা হাতে দেয়। খাওয়ার শেষ হতে আবারও কান্না করে দেয়। বিস্কুট চায় পারুল। রহিমা বেগম চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকে। নিস্তব্ধ নিরুত্ত সে। পারুল কেঁদে কেঁদে বলে ওঠে, মা বিস্কুট খামু। ও মা দাও না। সহ্য হয় না রহিমার। একসাথে ২-৩টে থাপ্পড় মারে বাচ্চা মেয়েটাকে। বলিষ্ঠ হাতের থাপ্পড়ে চিৎকার দিয়ে কেঁদে ওঠে পারুল। মারতে মারতে রহিমা বলে ওঠে, মইরে যাইতে পারস না? বাইচে আসস কেন? মইরে যা, আমারে শান্তি দে। আর কিছু বলতে পারে না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। চোখের জলটা কেমন সস্তা অবিরাম ঝরতে থাকে। পারুল কাঁদতে কাঁদতে একসময় মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মাটিতে ঘুমন্ত পারুলকে শুইয়ে দিয়ে ছেলে দুটোকে ডেকে আনে। আশরাফ বানুক ডাক দিয়ে বলে ওঠেন, বাবা পারুলরে দেইখা রাখিস। আমি না আসা অব্দি কোত্থাও যাইস না। আমি একটু তোর নিশু খালার কাছে যাই। আশরাফ ও পারুলের কাছে বসে থাকে। রহিমা বেগম গায়ের কাপড় টেনে খালের ওপারে থাকা এক আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রহিমা কিছু দূর যেয়ে থামে, বুক ভরে নিঃশ্বাস নিতে। আবারও চলতে শুরু করলে শরীর যেন চলছে না। দুদিন উপোসের শরীরটা ক্লান্তি আর ক্ষুধার জ্বালায় অসাড় হয়ে আসছে। তাও গেল নিশুদের বাড়ি। নিশু রশিতে কাপড় মেলছিল। এই সময় রহিমাকে আসতে দেখে কিছুটা অবাক হলো। পরক্ষণে কাপড় মেলে দিয়ে কাছে গেল তার। নিশুকে কাছে আসতে দেখে রহিমা জোরপূর্বক একগাল হাসি দেয়। পেটের ক্ষুধায় পরাণ যাওয়ার জোগাড় হাসি আসবে বা কী করে? নিশু রহিমাকে বসতে দিয়ে জিজ্ঞাসা করে, কী হয়েছে গো রহিমাবু? রহিমা নিশুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আঁচলে ঘামার্ত মুখখানা মুছে নিশুর উদ্দেশ্য করে বলে, আমার কিছু কাম দিবা নিশু আপা? টেহা চাই না, শুধু দুবেলা দুমুঠো ভাত দিবা। পোলা মাইয়েরে লইয়া মন ভইরা খামো। নিশু বিমূঢ়, কিছু বলার মতো শব্দ পাচ্ছে না। রহিমা বুয়ের কথাগুলো কলিজায় লাগছে। যে মহিলা কোনো সময় কারো দুয়ারে গেল না, সে আজ একখান কামের লইয়া রীতিমতো হাত পাতল। নিশু কোনো মতে নিজের চোখের জল ধরে রেখে রহিমাকে বলল, আশরাফ মারুফ আর পারুলে নিয়ে আসো বউ। আমি ভাত বাইরা খাইয়া দাইয়া শরীরে বল কইরা তারপর কাম করবা। কোনো সমস্যা নেই। রহিমার কি হলো কে জানে, জাপটে ধরে নিশুকে। নিশু কিছু বুঝতে না পারলেও কিন্তু ঘাড়ে পানির স্পর্শ পেয়ে বুঝলো রহিমাবু কাঁদছে। গরম গরম ভাত আর কাচকি মাছের ঝোল, সাথে লাউ শাক, ছেলে দুটো দুপাশে আর মেয়েকে কোলে নিয়ে পটিতে বসে আছে রহিমা। নিশু এক একে ভাত তরকারি সব রাখলো। পানির জগ আর হাত পাখা নিয়ে এসে নিশু বসলো পাটিতে। ভাত বেড়ে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলো রহিমাকে। রহিমা থম মেরে চুপ করে আছে দেখে নিশু বলে উঠলো, কি গো বউ, খাচ্ছ না যে? সংকোচ কইরো না, পেট ভইরা খাও তুমি। গামলা পুরো ভাত দেখে চোখের জল চলে এলো রহিমা। মেয়ে মানুষ বড্ড অদ্ভুত। সুখেও হাসে, দুঃখেও হাসে। হাসতে হাসতে কাঁদে, আবার কাঁদতে কাঁদতে হাসে। নারী জাতটাই একটা রহস্যময় চরিত্র। আর এই নারী জাতের রহস্য বের করা বেশ মুশকিল। খাওয়া শেষে সকলে তৃপ্তির ঢেকুর তুলে। কতদিন এভাবে খাই না। মুখ মুছে গামছা রেখে রহিমা নিশুর আরও কাছাকাছি এসে বসলো। নিশু স্থির হয়ে তাকিয়ে আছে। বারবার যেন রহিমা বুয়ের জায়গায় নিজেকে ভাবতে ইচ্ছে করছে। রহিমা নিশুর হাত দুটো আঁকড়ে ধরল শক্ত করে। হাতে চুমু দিয়ে শব্দ করে কেঁদে উঠে বলল, আমি তোমার এই ঋণ জীবনে শোধ করতে পারুম না গো, জীবনেও না। নিশু স্মিত হাসে। রহিমা হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে নিজের হাত দুটো আঁকড়ে ধরে। তারপর বলতে শুরু করে, বউ এসব কইও না। আমার আর আমার পেটের বাচ্চাটার লিগে দোয়া করবা বউ। আর কিছু করণ লাগবো না।
আচ্ছা বলে খিলখিল হাসল রহিমা। নিজের ছেলেমেয়ের দিকে একবার তাকায়। ওরা নিজেদের মতো ভাই বোনে খেলছে। তাই উঠে এঁটো বাসন কোসন আর কিছু ময়লা কাপড় চোপড় কেচে এনে দেয় পুকুরে যেয়ে। চারিদিকে ধান কেটে ঘরে তোলার মরশুম। গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকের নিজস্ব কিংবা অন্যের জমিতে চাষবাস করে। নিশুও নিজস্ব জমি আছে। জমিতে এবার ধানের ফলনও বেশি হয়েছে। ৭২ মণ ধান, কি কম? যে যার কাজ করছে। রহিমা ঢেঁকিতে ধান ভাঙছে। নিশু তাদের পেয়ারা গাছতলে চাল বাছতে বসেছে সে কবে। সারা শরীর ঘামে জর্জরিত। গলা শুকিয়ে গেছে, তাও কাজ করে যাচ্ছে আপন মনে। আশরাফ ও মারুফের সাথে পারুল আছে, তাই খানিকটা নিশ্চিন্ত রহিমা। হুট করে পেছনে খুব কাছ থেকে পুরুষালী কণ্ঠের স্বর শুনে ভাবনায় ছেদ পড়ে রহিমার। হকচকিয়ে উঠে শাড়ির আঁচল গায়ে টেনে নেয় ভালো করে। পিছু ফিরতে নিশুর স্বামী দুলাল মিয়াকে দেখতে পায় রহিমা। দুলাল মিয়া হাট থেকে মাত্র এসেছেন। প্রায় সকল গৃহস্থ কর্মীকে দুলাল মিয়া চেনে। রহিমাকে যে চিনতে না পারে ডাক দেয়। নিশুর স্বামীর কথায় আওয়াজ পেয়ে উঠে আসে। স্বামী দুলাল মিয়াকে রহিমার দিকে তাকিয়ে থাকতে দেখে নিজ থেকে বলে ওঠে, ওরে চিনি নাই। নাই, রহিমাবু, আশরাফের মা। ও, বলে উঠোনের একপাশে পানের পিক ফেলে দুলাল। দুলাল মিয়া ঘরের দিকে পা বাড়িতে রহিমা আবারও কাজে মন দেয়। নিশুর স্বামী পিছু পিছু ঘরে যায়। ঠান্ডা এক গ্লাস পানি এনে দিয়ে বলতে শুরু করে, শুনেন রহিমাপু, অনেক কষ্ট আছে। পোলা মাইয়া না খাইয়া আছে আজ 2 দিন। আমার কাছে এসে কামের লইগা, তাই আমি কইছি সমস্যা নেই, তুমি কইরকম। দুলাল মিয়া হাসলেন। বউয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, ভালো করছো বউ। আমার আল্লাহ দিলে টাকা পয়সার কি অভাব আছে? কোনো সমস্যা নেই। পাশের ঘরটা তো খালি পইড়ে রয়েছে, ওগুলো এনে থাকতে কইও। নিশুর চোখে মুখে হাসি ফুটে ওঠে। মা বাবা আসলে ভালো মানুষের কাছে তারে বিয়ে দিছে, নইলে কি এত সহজে সব মানত? মানতো না। মনে মনে এসব আওড়াতে আওড়াতে দুলাল মিয়া নিশুকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। পুকুর ঘাটে আশরাফ মারুর পারুল হাত মুখ ধুয়ে দিয়ে নিজেও মুখ হাত ধুয়ে নেয়। ছেলে দুটোকে তাদের জন্য বরাদ্দ করা ঘরটাতে যেতে বলে নিজেও অগ্রসর হন। কিঞ্চিৎ আলো দেখতে পান। ঘরের চৌকির উপর দুলাল মিয়া মারুফকে কোলে নিয়ে বসে আছেন। তাই রহিমা আর ভেতরে গেলেন না। বাইরে পারুলকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। তা দেখে দুলাল মিয়া এগিয়ে এসে উঠে, কি গো আপা, শরম পাইতেছেন? শরম পাইয়েন না, আজ থেকে এখানে থাকবেন আপনারা। রহিমা মাথা দুলিয়ে সায় দিয়ে বলে ওঠেন, ধন্যবাদ ভাইজান, আপনাকে ঋণ আমি কখনো শোধ করতে পারুম না। ফিচেলে হাসলো দুলাল মিয়া। মারুফকে কোল থেকে নামিয়ে দিয়ে খানিকটা কাজ ঘেঁষে দাঁড়িয়ে রহিমাকে বলল, তুই চাইলে ঋণ উম, শোধ করবার পারো, আর আমিও সময় সুযোগ একদিন শোধ নিয়ে নিমু। এইটুকু বলে হাসলো। রহিমা ঠিক বুঝলো না কথাটা, কিন্তু মনে ভয় এলো, ভীষণ ভয়। আজিজ শেখ ঢুলু ঢুলু শরীরে ঘরের দিকে রওনা হলো 3 দিন পর। জুয়ার মদ খেতে টাকা শেষ। আপাতত তার কাছে আর কোনো টাকা নেই। স্ত্রী রহিমার কানের দুলজোড়া, বাবা মায়ের দেওয়া শেষ সম্বলটুকু এবার ছিনিয়ে নিয়ে এসেছিল আজিজ। টানা 3 দিন এসবের টাকা দিয়ে বেশ খোশ মেজাজে মেতেছিল। টাকা শেষ হতে মেজাজ চটে যায়। গালিগালাজ করতে করতে ঘরে এসে দেখে দরজায় তালা দেওয়া। রাগের চোটে দুয়ারে লাথি দেয় আজিজ শেখ। আশেপাশে তাকিয়ে বলতে শুরু করে, গেছে কই, ঘরে তালা মেরা, আজ আসুক, মাইরে বাইরে চাওয়ান ঘুচাই দিমু। এই বলে সজোরে আবার লাথি দেন দরজায়। মরমরে ঘুণে ধরা দরজা ভাঙতে সময় লাগে না। কোনো মতে ঘরে ঢুকে পটিতে শুয়ে পড়েন। উম, ঘুমে চোখ দুটো ঝাপসা, একেবারে বুঝে আসছেন ঝাপসা সবটুকুন। মুহূর্তে অতল ঘুমে তলিয়ে গেল সে। রহিমা খেতে কাজ করছে। দুপুরে তেজ মাখা রোদের আলোয় পুরো শরীর ঝলসে যাবার জোগাড়। আকাশ পরিষ্কার, আর মেঘেদের দেখা নেই। পারুল কাঁদছে অনেকক্ষণ। আশরাফ পারুলকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটছে। মারুফ কুড়িয়ে পাওয়া ভাঙা একখানা খেলনা গাড়ি নিয়ে গাছের ছায়ায় বসে খেলছে, যে যার মতো ব্যস্ত। একটু পরে খেতে আগমন হয় দুলার মেয়ের। কিছুটা দূরে দাঁড়িয়ে চোরা চাহিনী নিক্ষেপ করে রহিমার দিকে। ঘামাত্ম শরীর বুকের সাথে লেপ্টে আছে। কোমরের কিছু অংশ বেশ দৃশ্যমান। দুলার মেয়ে দূর থেকে তার লোভাদু চোখ দিয়ে গিলে খেতে শুরু করে রহিমার সর্বাঙ্গ। দুলাল মিয়ার এই পাপ কাজে ছেদ ঘটে মারুফের ডাকে। মারুফ খেলনা গাড়ি নিয়ে খেলতে খেলতে মার কাছে আসছিল। দুলাল মিয়ার চোখে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ শব্দ করে বলে ওঠে, খালু, এমনে এহেনে কি করেন? থতমত খেয়ে যায় দুলাল মিয়া। মারুফের কণ্ঠস্বর শুনে পিছু ফিরতে অদূরে দুলাল মিয়া এবং মারুফকে একত্রে দেখতে পান তিনি। দুলাল মিয়া কথা এড়াতে গলা খাঁকড়ে দিয়ে বলে ওঠে, কাজকাম সব ঠিকঠাক চলতেছেন কিনা দেখতে এলাম। এই বলে লুঙ্গির কাছা এক হাতে ধরে বেশ দ্রুতবেগে জায়গা থেকে সটকে পড়েন। দুলাল মিয়া যেতে মারুফ ছুটে এসে মাকে জড়িয়ে ধরেন। রহিমা বেগম ঘামর্ত মারুফের চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দেন। মারুফ মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আবার ভোঁদর। রহিমা বেগম
হেসে উঠেন ছেলের কাণ্ড দেখে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। আজিজ শেখ চোখ কষলে উঠে বসেন। এখনও রহিমা ফেরেননি। এবার একটু চিন্তা হয় তার স্ত্রী এবং সন্তানরা গেল কোথায়। তার স্ত্রী তো না খেতে পেয়ে কোথাও চলে যাওয়ার মতো মেয়ে নয়। কিছুক্ষণ থম মেরে বসে ঘর থেকে বের হন মোটা লাঠি হাতে নিয়ে। আজিজ শেখের মনে বলে ওঠেন, আজ শালিরে পাই একবার, পা ভাইঙ্গা ঘরে যদি বসায় না রাখছি, আমার নামও আজিজ শেষ না। লম্বা লম্বা পা ফেলে রহিমাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ও আল্লাহ গো, আর মাইরেন না আমারে, আমি আর আপনার লগে সংসার করুম না। কি কইলি? তোর এত বড় সাহস, আজ তোরে জানে মারা ফেলাম। পাড়ায় গিয়ে গিরি কইরা বেড়াস, আবার আমার ভাত খাবি না? ঘরে চল, তোরে কেমন সাজা করণ লাগে আমি জানি। খানিকটা জোরপূর্বক ধাক্কা দিয়ে রহিমাকে নিজ কাছ থেকে সরায় আজিজ শেখকে। কিছুটা ছিটকে পড়তে আবারও মারতে আসলে নিশু জড়িয়ে ধরে রহিমাকে। কে যেন দুলাল মিয়াকে খবর দিল বাড়িতে হট্টগোল লেগেছে। তাই সে শিগগির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিশু জাপটে ধরে আছে রহিমাকে। রহিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেক সহ্য করেছে, আর না। কিছুটা কান্না থামিয়ে আজিজ শেখের উদ্দেশ্যে বলতে শুরু করে, কি দিছেন আমারে? বিয়ের এত বছর চলে পারছেন পেট ভরায় কোনোদিন খাওয়াইতে? পারছেন একখানা শাড়ি কিনে দিতে, নাকি সন্তানগদিকে মুখ তুলে চাইছেন কোনোদিন? বাপ বাইচে থাকতে অনেক কিছু দিয়েছে। জুয়ার মদ খেয়ে দিনের পর দিন মারধর করছেন। অনেক সহ্য করছে, আর পারুম না। এই এই সারা শরীরটা মায়ের খাইতে খেতে জখম হইয়া গেছে। কিন্তু আর না। আপনি আমারে তালাক দেন, আর নয়তো আমি দেবো। এক নাগাড়ে কথাগুলো বলার পর লম্বা লম্বা শ্বাস নেয় রহিমা। নিশু ইতিমধ্যে আরেকটু আগলে নিয়েছে ওকে। আজিজ শেখ অগ্নিশর্মা দাঁতে খিচ মেরে চেয়ে আছেন রহিমার দিকে। রহিমার চোখ আজিজ শেখের দিকে। রাগ আর কষ্ট দুইয়েই মিশে আছে। অন্য এক চরিত্রের সৃষ্টি হয়েছে। একটু দূরে আশরাফ পালুরকে করে নিয়ে দাঁড়িয়েছে। মারুফ ভাইয়ের হাত ধরে ভীত চোখে আব্বা আম্মাকে দেখছে। আজিজ শেখ দাঁত কিরমিয়ে বলে ওঠেন, তোর বাপে যদি বিয়ার বেশি করে পণ দিত, তাইলে তোরে সুখে রাখতাম। আনছোস কি বাপের বাড়ি থাইকা? রহিমা সাথে সাথে উত্তর দেয়, বউ চালাবার হেডার নাই, আবার পণ চায়? থুতু মারার মন চায় আপনার মুখে। কেমনে এত বছর সহ্য কইরা আছিলাম খোদা জানে। আজিজ শেখ যেন খুন করে ফেলবে রহিমাকে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। রহিমা একটুও ভয় পাচ্ছে না। কান্নার এসো থেমে গেছে। হুট করে আজিজ শেখের কি যেন হলো, নিশুকে হালকা ধাক্কা দিয়ে রহিমার হাত থেকে খপ করে চেপে ধরল। আশরাফ পিছনে ছিল বলে নিশুকে কোনোভাবে পড়া থেকে বাঁচালো। পিছন থেকে দুলাল মিয়া এসে আজিজ শেখের হাত থেকে রহিমাকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, মান সম্মান লইয়া ঘরে ফিরে যাও আজিজ। আমি এলাকার পঞ্চায়েতে একজন। আমার বাড়ি এসে বাড়াবাড়ি করার মতো সাহস আর দ্বিতীয়বার দেখাবার না। আর রহিমা চায় না তোমার মতো কাপুরুষে। অতি শিগগির সালিশে বৈশা তোমাকে তালাকের ব্যবস্থা আমি নিজে কইরে দেবো। স্মিত হেসে কথাগুলো বলল দুলাল মিয়া। আজিজ শেখ দুলাল মিয়ার উদ্দেশ্যে কিছু না বলে রহিমার উদ্দেশ্যে বলল, আমি তোর জীবন যদি জাহান্নাম না বানাইছি, আমার নামও আজিজ শেখ না। দুলাল মিয়ার ধমকে উঠে বিদায় করলো আজিজ শেখ। আজিজ শেখ যাওয়ার পরে রহিমা বাচ্চাদের আগলে নিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। প্রত্যেক নারীর তো স্বপ্ন থেকে বিয়ের পর স্বামীর সাথে সুখে সংসার করবে, বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকবে, ভালোবাসা থাকবে, খুনসুটি থাকবে। এসব কেন তার কপালে জুটলো না তা জানে না রহিমা। দুনিয়ার সবচাইতে অসহায় ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। নিশু পাশে বসলো রহিমার কাঁধে হাত রেখে বলল, রহিমাবু, হার মাইনা লইয়া চলবে না। কার লইগে কান্দো তুমি? এই কান্দন যে বৃথা। রহিমাকে ধরে ঘরে নিয়ে আসে। দুলাল মিয়া তাকিয়েছিল শুধু। নিশু উঠোনে এসে মুখোমুখি দাঁড়ায় স্বামীর। নিশুর চোখে মুখে রোদ পড়ছে দেখে দুলাল মিয়া হাত টেনে নিশুকে ঘরে নিয়ে যায়। নিশু একগাল হেসে স্বামীর হাত আঁকড়ে ধরে ঘরের দিকে অগ্রসর হয়। রহিমা নকশিকাঁথা সেলাই করছে। আশরাফ আর মারুফ সেই যে দুলাল মিয়ার সাথে সাত সকালে বেড়ালো, আর তাদের দেখা নেই। রহিমা ভাবে বাচ্চাদের নিয়ে কই যাবে, খাবে কি, বাচ্চাগুলোর ভবিষ্যৎ বা কি? মা বাবাও বেঁচে নেই যে তাদের কাছে ফিরে যাবে। রহিমা চায় না নিশুদের বাড়িতে থাকতে। যতই হোক মেয়ে মানুষ, দুলাল মিয়ার নজর ভালো লাগে না। কেমন একটা ভাবে তাকিয়ে থাকে। তাই সিদ্ধান্ত নিল কদিন পর সন্তানদের নিয়ে কোথাও একটা চলে যাবে। এসব ভাবতে ভাবতে দুলাল মিয়া মারুফ আবার আশরাফকে নিয়ে বাড়ির উঠোনে নামলো। মারুফ ছুটে এসে মাকে জাপটে ধরে বলল, আম্মা দেখো, খালু আমাকে কত কিছু কিনে দিল। এটুকু বলে খিলখিল করে হেসে দেয় মারুফ। রহিমা চোখ বুলিয়ে দেখে মারুফ আর আশরাফের হাতে চিপস চুপস সহ নানা রকম মজার মজার বস্তুতে ভরা। দুলাল মিয়ার হাতে দুটো বড় থলে। রহিমা উৎসুক দৃষ্টিতে থলের দিকে তাকায়। তা দুলাল মিয়ার নজর এড়ে না। কাছে এসে দাঁড়াতে রহিমা উঠে দাঁড়ায়। পান চিবোতে চিবোতে বাজারের থলেটা রহিমার হাতে দিয়ে বলে ওঠে, বাজারের সবচাইতে বড় মাছটা আনছি আমি। আনতে আনতে মইরা গেছে। বাজারে পানির মধ্যে লাফ দিয়ে উঠছিল। এইটারে রান্দা খাইব। আর এই থলেতে কাঁচা বাজা আছে, যাও রান্ধা ব গা গিয়ে। রহিমা ভুরু কুচকে জিজ্ঞাসা করে ওঠে, নিশু আপারে দেন, উনি ডাকলে আমি যাইব, সাহায্য করে দেবো। আমার কেন এইসব?
দুলাল মিয়া হেসে বলেন, তোমার এই নিঃস্ব পাই কইছে এডি দেওয়ার লইগা, রান্নার একটু তরকারি আমাকে দিও। আবার হাসলো দুলাল মিয়া। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল রহিমা। খানিক পরে হুঁশ ফিরে অযোধ্যারায় কেঁদে উঠল। মনে মনে অনেক দোয়া করলো নিঃস্ব আপার জন্য। এই যুগে এমন বোন পাওয়া ভাগ্যের। আপন না হইয়া আপনের চেয়ে বেশি স্নেহ করে তারা। রহিমা নকশি কাঁথাখানা ভাঁজ করে মাছ কুটতে বসে পড়ল। আশরাফ মারুফ আজও বেশ খুশি। বড় মাছ খাবে ওরা, কি আনন্দ! চোখে মুখে আনন্দের ঝিলিক নেমেছে তিন ভাই বোনের। রহিমা বেশ তোড়জোড় করে রাঁধলেন সব। রান্না শেষে হাত মুখ ধুয়ে নিশুর দেওয়া নতুন শাড়িটা পরল। নিশু চায় তার বোন সবসময় এমন সুন্দর থাকুক। তিন সন্তানের জননী হলো রহিমা, দেখতে প্রায় আগের মতোই সুন্দর। কিশোরী বয়সে নিশু সবসময় রহিমার দিকে এক নজর তাকিয়ে থাকতো। নিশুর মা ছিল রহিমার খালা। সেদিক থেকে রহিমা তার খালাতো বোন হয়, একসাথে বড় হয়েছে তারা। বিয়ের পর আজিজ শেখ খুব একটা পছন্দ করতেন না রহিমা বেগম কোথাও যাক কিংবা কারোর সাথে কথা বলুক। শাড়িটা পরে নিশুদের বাড়িতে গেল। ডেকে আনলো তাদের দুজনকে। নিশু ভীষণ খুশি হলো। অনেকদিন পর মনে হলো রহিমা আজ অনেক খুশি। বড় কাতলা মাছের মাথাটা কাকে দিবে ভেবে বেশ দুশ্চিন্তায় পড়ে যেতে নিশু হেসে বলল, তোমার ভাইরে দাও। রহিমা পাতে তুলে দিতেই অর্ধেক ভেঙে নিশুর পাতে দিল দুলাল মিয়া। নিশু খানিকটা লজ্জা পেলে মুখে কিছু বলল না। রহিমা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ছেলেমেয়েদের তৃপ্তিমিকে ভাত খাওয়াতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে খানিক খোশ গল্প করলো নিশু আর রহিমা। তারপর নিজেদের ঘরে যেতেই পারুল মাকে জড়িয়ে ধরল। রহিমা হেরকেনে আলোয় বেশ বুঝলো তার পরিমের নেত্রপল্লবে এখনো ঘুমের ভর করছে। হারিকেনের আলো কমিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। একটু পরপর বাজ পড়া আওয়াজে পারুল কেঁপে কেঁপে উঠছে। ছেলে দুটোর গায়ে হাত বুলিয়ে সুরা পরে ফু দিয়ে মেয়েটাকে আরো বুকের সাথে মিশিয়ে নেয়। ঘুমন্ত পাড়ার মায়ের বুকের সাথে লেপ্টে রইল। মাঝরাতে হুট করে ঘুম ভাঙল রহিমার। কেমন যেন ঠান্ডা লাগছে অনেকক্ষণ যাবৎ। ঘুম ছেড়ে উঠে কাঁথা দিয়ে আশরাফ আর মারুফকে ঢেকে দিল। পারুলের গায়ে কাঁথা দেওয়ার সময় টের পেল গা অস্বাভাবিক রকমের ঠান্ডা। মুহূর্তেই কলিজা কাঁপন দিল। ভালোভাবে গায়ে হাত দিয়ে দেখলো আসলেই সত্যি। কেমন একটা ভয় কাজ করতে শুরু করল রহিমা। কাঁপা কাঁপা হাতখানা পারুলের নাকের কাছে আনলো। না, নিঃশ্বাস পড়ছে না। কেন পড়ছে না? আমার মাইয়ের নিঃশ্বাস পড়ে না কেন? আলতোভাবে ধাক্কা দিল। না, নড়ে না। আমার মাইয়া নড়ে না কেন? নিজেরা নিজে জিজ্ঞাসা করল রহিমা। তারপর দ্রুত বুকে কান পাতল রহিমা। বুকও ধুকপুক করে না। নিস্তেজ হয়ে আছে পারুল। সারা শব্দ নেই। কেমন একটা যেন হয়ে গেল রহিমা। কিছুটা উন্মাদের মতো। ততক্ষণে আশরাফ মারুফ দুই ভাইয়ের ঘুম ভেঙে গেছে। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত ফুলের ফোঁটা কলির মতো নিষ্পাপ বোনটির দিকে। রহিমা মেয়েকে ডাকতে থাকলো বারবার। কান্নারত স্বরে ডেকে উঠল, মারে ও মা, কথা ক, ক না। চোখ মেলে দেখ। ও আল্লাহ, আল্লাহ গো, আমার মাইয়ে কথা কয় না কেন গো আল্লাহ? রহিমার কান্নার আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসলো নিশু ও দুলাল মিয়া সহ আশেপাশের কয়েকজন। আশরাফ কাঁদতে কাঁদতে গিয়ে দরজা খুলতে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো সকলে। দুলাল মিয়া পারুলের ছোট্ট হাতখানা নিজের হাতের মধ্যে এনে রক চেপে ধরলেন। কিছুক্ষণ চুপ থেকে হাত আগের জায়গায় রেখে নিশুর দিকে তাকাতেই দেখলো নিশু উৎসুক ভয় কান্না আর উৎসুক হয়ে চেয়ে আছে তার ওই দিকে। দুলাল মিয়া লম্বা একটা শ্বাস নিলেন। তারপর রহিমা আর নিশুর উদ্দেশ্যে বলেন, পারুল আর বাইচা নেই। ও আল্লাহ গো! চিৎকার দিয়া মুচ্ছা গেলেন রহিমা। নিশু হাউমাউ করে কেঁদে পারুলকে কোলে তুলে নিল। রাত দুপুরে শোকের ছায়া নেমে এলো পুরো পরিবারে। পরিবেশটা হয়ে গেল থমথমে। কান্নার রেশ ধীরে ধীরে বাড়তে থাকলো। রহিমা একটু পর জ্ঞান হারাচ্ছে। মারুফ কান্নাকাটির মধ্যে মায়ের কাছে যেয়ে প্রশ্ন করলো, মা, পারুল আমার লগে সকালে খেলবে না? রহিমা ছেলের কথা শুনে কাঁদতে কাঁদতে আবারও অজ্ঞান হলো। চারিদিকে শুনশান নিস্তব্ধ। কোথাও টুর শব্দটি নেই। কোথাও যেন একজোড়া হুতুম পেঁচা অনবরত ডেকেই চলছে। একটু পরপর ঘরের ভিতর থেকে বেসুরো কান্নার আওয়াজ ভেসে আসছে। পারুলকে দাফন করা হয় দুলাল মেয়েদের পারিবারিক কবরে। শেষবার পারুলকে জড়িয়ে ধরার পর থেকে কেমন যেন একটা হয়ে গেল রহিমা। কাঁদছে না, কারোর সাথে কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছে না। কেমন এক জড় পদার্থের মতো ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। কেমন যেন নিষ্প্রাণ, যেন ধরে প্রাণ নেই। নিশু আর ফারজান না রহিমার দিকে তাকিয়েছে। ফারজানা কেঁদেই চলছে বিরতিহীনভাবে। নিশু কাঁপা কাঁপা স্বরে ডাক দিল, রহিমাবু। সাড়া দিল না দেখে আবারও ডাক দিতে নিশুর দিকে তাকালো। চোখ দুটো অসম্ভব ফুলে এসে বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে নিশু হু হু করে কেঁদে উঠল। বাচ্চা মেয়েটার হঠাৎ মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছে না। এই না সেদিন পারুল নিশুর কোলে শুয়ে নিশুর চুল দিয়ে খেলছিল। পানি নিয়ে দুষ্টুমি করায় নিশু না খুব করে বকুনি দিবে বলে ভয় দেখেছিল। হুট করে কি হলো মেয়েটার? নিশুকে অমন করে শব্দ করে কাঁদতে দেখে রহিমা বলে উঠল, কাঁদতেছিস কেন? এত কান্দনে কি আছে? ঘরে যাও। রহিমার কথা শুনে নিশুর কান্নার শব্দ আরও বেড়ে গেল। রহিমা জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, রহিমাবু, কান্দো তুমি, পাথর হইয়া থাইকো না, কান্দার শোক বাহির কইরে ফেলো। রহিমা কি বুঝলো কে জানে, নিশুর দিকে পলকহীনভাবে কিছুক্ষণ চেয়ে থেকে আবারও ঘরের দরজার দিকে তাকলো। আজিজ শেখ মেয়ের মৃত্যুর খবর শুনে একরকম প্রায় ছুটতে এসেছেন। কিছুক্ষণ কান্নাকাটি করে রহিমাকে গালিগালাজ শুরু করেন। তার মেয়েকে রহিমা
মেরে ফেলেছে এই বলে দোষারোপ করতে শুরু করেন। দুলাল মিয়া খারাপ হলেও অতটা খারাপ নন। আশরাফ, মারুফ, পারুল ৩ ভাই বোনকে অনেক আদর করত সে। আজিজ শেখের এমন বিশ্রী আচরণ শুনে রাগ চচ্চর করে মাথায় উঠল। গলা খাঁকড়ে দিয়ে আজিজ শেখের উদ্দেশ্য করে বলল, মদ খাইয়া নাটক আইছস? এতদিন বাপগিরি আসিল কই তোমার? তোমার মা পারে তার সন্তানের মাইর ফেলতে? আজিজ শেখ তার মতো গালাগালি করে বাড়ির দিকে চলে যায়। দুলাল মিয়া আজিজ শেখের যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, বাপ বুঝি এমনও হয়? আকাশটা বেশ পরিষ্কার। বৃষ্টি নেমেছে সকাল সকাল। গম্ভীর মুখে আকাশটা স্বচ্ছ করে দিয়েছে। মেঘেরা তাদের ভেলায় ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। পুকুরের ঘোলাটার জল দীপ্ত সূর্যের আলোয় চিকচিক করছে। পাতিহাঁসের দল বেঁধে পানিতে ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো। চোখের পলকে কেটে গেছে 6 মাস। এই 6 মাসে মনের উপর কত ঝড় বয়ে গেছে সেসব কিছু রহিমা কাউকে দেখাতে চায় না। লোকদের ঘরে মলম না থাকলে লবণ তো ঠিকই থাকে। দরকার কি নিজের কষ্ট অন্যের কাছে হাউতাশ করে বলার? এতে তো তারা মলম লাগিয়ে দেয় না, উল্টো খোঁচামূলক কথা বলে কাটা খায় নুনের ছিটে দেয়। রহিমার চেহারাও বেশ পাল্টে গেছে এই কয় মাসে। চোখে মুখে বিষণ্ণতার ছাপ নির্লিপ্ত চায়নি। চোখের নিচে কাল ছিটে দেখ, মাথা ভর্তি চুলের জায়গায় তেমন চুলও নেই। বোবার মতো কোনো কাজ করতে থাকলে করতে থাকে। অবসরে পুকুর ঘাটে একা একা চুপচাপ বসে থাকে। এভাবেই চলছে। নিশুর একটা মেয়ে হয়েছে। নাম রেখেছে নাদিয়া পারভিন। ধবধবে ফর্সা গায়ের রং। চোখের মনে দুটো ঈষৎ বাদামি বনে। কি যে মায়াবী দেখতে বাচ্চাটা। নিশু রহিমার কাছে রাখে মেয়েকে। রহিমা ভীষণ ভালোবাসে নাদিয়াকে। যেন মনে হয় এটাই বুঝি তার মৃত মেয়ে পারুল। কিন্তু সন্তানহারা মায়ের সুখ কি এসবে কাটে? রাত হলে ছেলে দুটোকে বুকে জড়িয়ে থেকে কি বিচ্ছিরিভাবে কাঁদে। মাঝরাতে ছুটে কবরের পাশেও চলে যায়। হাউমাউ করে কতক্ষণ কেঁদে সেখানে শুয়ে পড়েন। তালাকের পর আজিজ শেখ বেশ কয়েকবার রহিমার সাথে দেখা করতে চাইলেও দুলাল মিয়া তা হতে দেয়নি। গ্রামের মানুষও বেশ খেপেছে আজিজের উপর। বউয়ের ভাত কাপড় দিতে পারে না, মাতাল হয়ে মারধর করে বইলে তো তালাক হয়েছে। তালাকের পর আলগা পিড়িতে দেহনের কী দরকার? রহিমা খেতে কাজ করতে যা পায় তা দিয়ে ছেলে দুটোকে নিয়ে দুলাল মিয়া দেওয়া ছোট কুঠরিতে দিনাতিপাত করে। সময় পেলে টুকিটাকি নকশিকাঁথা সেলাই করতে বসে। পারুল মারা যাওয়ার পর আচমকা দুলাল মিয়ার মনে যেটুকু রহিমার প্রতি অবৈধ বাসনা ছিল সেটুকু অবধি চলে গেছে। এখন আর ওসব নজরে তাকায় না। নিজের অজান্তে কেমন একটা বোনের জায়গা দখল করে ফেলেছে রহিমা। দুলাল মিয়া এখন আপা বলতে অজ্ঞান। এতে বোধহয় ভালোই হলো। মধ্য দুপুর নাদিয়াকে দোলনায় শুইয়ে দোল খাচ্ছেন রহিমা। নিশু আর দুলাল মিয়া পটিতে বসে তাকিয়ে আছে দুজনের দিকে। মার চেয়েও খালার কাছে থাকতে বেশি ভালোবাসেন মেয়েটা। নিশু ভীষণ বিরক্ত। রহিমা বউয়ের উপর নয়, বরং নিজের মায়ের উপর। তিনি এসে বারবার চুপিসারে ফিসফিসিয়ে বলেন, রহিমাবু নাকি নিশুর সংসার নষ্ট করবে। আরও কত কি! কি যাতা বলেন আম্মা! এসব ভাবতে ভাবতে ভাবনার ছেদ কাটে দুলাল মিয়ার ডাকে। দুলাল মিয়া বসা থেকে উঠতে উঠতে বলেন, কিছু কথা বলবার জরুরি। রহিমা আর নিশু দুজনে আগ্রহ নিয়ে দুলাল মিয়ার দিকে তাকালেন। দুলাল মিয়া আবারও বলে উঠল, আকরাম ভাই, আজিজ শেখ আর ফয়সাল হকের গোপন কথা শুনে ফেলেছেন আজ সকালে। তারা একে অপরের কোনো একটা ফোন দিয়াছে। খুব একটা শুনতে পারেনি কথা, তবে এইটুকু শুনেছে আজ রাতে ওরা আরও ৩ জন নিয়ে এ বাড়িতে আসবে। দুলাল মিয়ার কথা শুনে নিশু আর রহিমা দুজনে খুব স্থিরভাবে তাকিয়ে রইল তার দিকে। দুলাল মিয়া তাদের মনে কী চলছে তা আঁচ করতে পারল না। তাই আবারও বলতে শুরু করলো, আজিজের যতটুকু মান সম্মান ছিল তালাকের পর তাও খুইয়েছে। এমন কিছু করবে ভাবনায় থাকলে এত শিগগিরই কিছু করে বসবে এটাও ভাবতে পারিনি। তাই সন্ধ্যের দিকে আমি রহিমা আপাকে চট্টগ্রামে নিয়ে আসবো। নিশু এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছে। রহিমা আপার তেমন এ ব্যাপারে ভাবান্তর মনে হলো না। সে নিজের মতো করে নাদিয়াকে দোল খাওয়াচ্ছে। নিশু খানিকটা থ মেরে বসে থেকে বিচলিত কণ্ঠে বলে উঠল, রহিমা বুড়ে আপনার চট্টগ্রামে রাহিয়া আইবেন? দুলাল মিয়া মাথা নেড়ে হ্যাঁ বুঝাতে তা দেখে আবারও নিশু বলে উঠল, বুয়া আমাকে লোকে থাকবে না? ধরা গলায় কথাখানা বলতে চেয়ে নিশুর চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। দুলাল মিয়া জানেন নিশু অত্যাধিক ভালোবাসেন রহিমাবুকে, কিন্তু সামনে তো বিপদ, এছাড়া পথ নেই আর। কদিন বা এভাবে তাদের বিপদ থেকে রক্ষা করবেন? দিনের আলো ফুরিয়ে নেমে এসেছে নিকষ আধার। চারিদিকে কোথাও কোনো আলো নেই। পুরো আকাশ জুড়ে রয়েছে জল করছে ফ্যাকাশে তারাদের। চাঁদ নেই, হয়তো আজ অমাবস্যার রাত। কলাবাগানের সরু রাস্তা ধরে হেঁটে চলছে রহিমা। ছেলে দুটোর হাত শক্ত করে ধরে দ্রুত বেগে হাঁটছে তারা। দুলাল মিয়ার সামনে কাপড়ের ব্যাগখানা হাতে নিয়ে বিরামহীনভাবে হেঁটে বারবার তাগাদা দিচ্ছে দ্রুত হাঁটার। নিশু আর নাদিয়াকে বিকেলে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছেন দুলাল মিয়া। হিতে বিপরীত রহিমার উপর ক্ষোভ ঝাড়তে না পারলে যদি নিশুর কোনো ক্ষতি করে দেয়, তাই তো সব ব্যবস্থা করে রহিমাকে নিয়ে বাড়ির দিক
পিছনের দিকে কলাবাগানের রাস্তা ধরে এগিয়ে চলছে ঘাটের দিকে। বাগান পেরিয়ে রহিমা দেখতে পেল রাস্তার ধারে একটা ভ্যান গাড়ি দাঁড় করানো। দুলাল মিয়া শিগগির ব্যাগপত্র ভ্যান গাড়িতে তুলে আশরাফ আর মারুফকে ভ্যানে তুলে বসায়। রহিমাও কথা বাড়ায় না, নিজে উঠে বসে। দুলাল মিয়া করিম চাচার উদ্দেশ্যে বলে ওঠেন, যত দ্রুত পারো চালাও গো করিম চাচা। আচ্ছা বাবা, এইটুকু বলে ভ্যান চালানো শুরু করেন তিনি। দমকা হওয়ায় শাড়ির আঁচল উঠছে, হালকা পাতলা বৃষ্টির ফোঁটাও গায়ে পড়ছে। নিজ চিরচেরা গ্রাম ছিল অচেনা শহরে যেতে রহিমার কষ্ট হচ্ছে ভীষণ, কিন্তু করার যে কিছু নেই। রহিমা নিজেকে নিজে অভয় দিয়ে মনে মনে বলল, এত সহজে ভাঙে পড়লে চলবে কেমনই। তোরে বাঁচতে হইবে রহিমা, তোর পোলা দুইটার লগে হইলেও বাঁচতে হইবে। রহিমার চোখ দুটো ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে পেছনে ফেলে আসা গ্রাম গাছপালা দিকে সরু চোখে তাকায়। ওলার মত গেল কই, দুয়ারে তালা মারা, কোনো মতে কি আমাকে কথা যায় না গেছে। আজিজ শেখের কথা শুনে ফারহাত মিয়া মেজাজ চটে গেল। অশ্রব্য ভাষায় গালি দিতে দিতে বলে উঠল, আজকে তোর বউরে আমাকে কাছে বিক্রি করার কথা। যে কোনো মূল্যে ওরে আমার চাই চাই। ওরে পাওয়ার লাইগা তোরে দিনের পর দিন তোষামত করছি। যখন চাইছিস টাকা দিছি। এসব কি এমনি এমনি দিছি? খোঁজ ওরে। আজিজ শেখের রাগ উঠলেও কিছু বলল না। ফারাদ মিয়া এখন কিছু বললে উল্টো নিজেদের বিপদে এতগুলো টাকা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আজিজ শেখ সহ 5 জন আসার কথা থাকলেও এসেছে মোট 60 জন। টর্চ জ্বালিয়ে বাড়ির আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করলো। ঘাটে সারি সারি নৌকা বাঁধা আছে। ঢেউ আর দমকা বাতাসের ছাউনি নৌকাগুলো দুলছে। লোকেরা দরে দরে নৌকায় ওঠার জন্য ভিড় জমাচ্ছে। ঘাট থেকে কিছুটা দূরে তাকালে জাহাজ দেখতে পাওয়া যায়। নোঙর ফেলে সাদা রাঙা জাহাজখানা বাদায় ছেড়বে। জাহাজের হলদেটে সোনালি রঙের বাতি আলোয় ঘাটে থাকা লোকজনদের করানো আছে। আশরাফ আর মারুফ সেদিকে দ্যাপ করে তাকিয়েছে। এই প্রথম ওরা জাহাজ দেখছে, কি বিশাল দেখতে। রহিমা অবাক চোখে তাকিয়ে সেসব দেখছে। দুলাল মিয়া তাগাদা দিল নৌকা ওঠার। কাঁপা কাঁপা পা ফেলে রহিমা উঠে বসলো নৌকায়। নৌকা ওঠার পর আশরাফ মায়ের দিকে তাকিয়ে বলল, মা দেখো, হাত দিয়ে পানি ধরা যায়। রহিমা সেদিক তাকালেন সেদিকে। দুলাল মিয়া চুপ করে বসে আছে, দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। রহিমা মনে মনে আওড়ালো, নিশু আর ভাইজান যেন তার জীবনে ফেরেস্তা স্বরূপ। কীভাবে এদের ঋণ শোধ করবে? ফারাদ মিয়া তার ছেলেপেলে নিয়ে তন্ন তন্ন করে খুঁজে কোথাও রহিমাকে পেল না। তক্ষুনি রাগে তেড়ে এলো আজিজ শেখের দিকে। এলো পাথারি লাথি দিয়ে দিতে নিজের ডান হাত রমজান আলীকে ইশারা দিল। কি বললে কে জানে। গলায় গামছা থাকা গামছা দিয়ে আজিজ শেখের মুখ বেঁধে ফেলল। ব্যাপারটা যে এত দ্রুত ঘটলো আজিজ শেখের বুঝতে খানিকটা সময় লাগলো। ততক্ষণে আর বাঁচার উপায় নেই। ফারাদ মিয়া কাছে খেলোয়াড় পছন্দ করে না। কথা দিয়ে কথা রাখতে হয়, নয়তো তাদের সাথে বেইমানি করতে 2 ঘন্টা সময় নেয় না। ভালো মুখোশের আড়ালে থাকা এই ভদ্রলোক গ্রামের আলোক মাতব্বর হয়, তার কুকর্মের কথা লোক জানে না, আর জানলেও বলার সাহস নেই। লাগাতার একের পর এক লাঠির আঘাতে আজিজ শেখ কাতরাচ্ছে। ব্যথায় অবশ হয়ে আসছে তার পুরো শরীর। ঝাপসা চোখে দেখলো ফারাদ মিয়া বিড়ি ধরিয়ে তার দিকে রক্তচক্ষে তাকিয়েছে। নাক মুখ ফেটে গল গল করে রক্ত বেরোতে পেতে খানিক বাদে নিস্তেজ হয়ে গেল আজিজ শেখের পুরো শরীর। আজিজ শেখের লাশখানা বস্তায় বেঁধে জঙ্গলের ভেতরে ফেলে আসলো ফারাদ মিয়ার লোকজন। একের পর এক বিড়ি ধরিয়ে যাচ্ছে সে। নিজের লোকজনের কাজ শেষ করতে আস্তে আস্তে মুখে পৈশাসিক হাসি ফুটে উঠল। মোটা একটা টাকার বান্ডিল রমজানের হাতে দিয়ে বলল, ভাগাভাগি কইরে নিস, লাগলে আরো দেবো। রমজান আলী মাথা নাড়িয়ে সায় দিতে ফারাদ মিয়া বাড়ির দিকে রওনা দেন। ফারাদ মিয়া যেতেই রমজান আলী সকলের উদ্দেশ্য বলে, দেখলি সন্ধ্যার দিকে আজিজ শেখের লোকে কত ভাবসাব ছিল, আর এখন বাপ বাপকেও ছাড়ে না। এই মাতব্বরও ওর দিন ঘনায় আসছে। হান্নান মিয়া প্রত্যুত্তর বলল, তার টাকা হাতে লইয়া তারই বদনাম কোস, শালা পাল্টিবাজ। রমজান আলী বাদে বাকিরা সকলে হান্নান মিয়ার কথা শুনে হেসে দিল। রমজান মিয়া চোখ রাঙিয়ে বলে উঠল, চুবা। জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে রহিমা। শো শো করে দমকা বাতাস এসে শীতল করে দিচ্ছে মন দেহ প্রাণ। চাঁদ না থাকা সত্ত্বেও বিশাল সাগরে উপচে পড়া উথাল পাতাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু দূরে ছোট্টখাট্ট কয়েকটা পাল তোলা ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। স্রোতের ফাওয়ারা আর দমকা হাওয়ায় কি ভয়ানক রকমের দুলছে নৌকাগুলো। মাঝি নৌকা পাকাপোক্ত হতে নৌকা সামাল দিচ্ছে। এসব কিছু গভীর চোখে দেখছে রহিমা। আশেপাশে কজন তারই মতো করে দাঁড়িয়ে সমুদ্রের উথাল পাতাল ঢেউ দেখছে। আশরাফ ও মারুফ 2 ভাই ঘুমিয়ে গেছে জাহাজের থাকা কোয়ার্টার রুমে। দুলাল মিয়ার চোখে ঘুমের বাসা বাঁধেছে সে কবেই। তাই তাকে কিছু না বলে রহিমা একা একাই জাহাজের ডেকে এসে দাঁড়ায়। দুলাল মিয়া অবশ্য পিছু পিছু আসতে চেয়েছিল, কিন্তু রহিমা হাত দিয়ে ইশারা করে আসতে বারণ করছে। এরপর ডেকে নিরিবিলি কিরানা এসে দাঁড়ায়। গায়ের ওড়নাখানা তাঁতের শাড়িটার আঁচলটা দমকা হয়, সবে যাবে বিধায় আঁচলটা বুকে ভালোভাবে কাঁধের উপর টেনে নেয়। এরপর ভাবতে থাকে তার শৈশব কৌশল বর্তমানে ডুব দেয় পুরনো স্মৃতির অ্যালবামে।
চতুর্থ বয়সী এক চঞ্চল মেয়ে, দুপাশে দুটো লম্বাটে বেনি লাল ফিতে দিয়ে বাঁধা। ফসলি মাঠের আল ধরে ঘুড়ি নিয়েও দৌড়াচ্ছিল পাগলের মতো। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। একটু বসে আবার ভোঁদড়। বাবা হাট থেকে বাড়ি আসার সময় নিয়ে আসতো রঙিন ফিতে, রং বেরঙের চুড়ি সহ আরও কত কি। সেসব পেয়ে কিশোরী মেয়েটা খুশি আর কে দেখে। ছোটবেলা থেকে আহ্লাদি হয়ে বেড়ে উঠছিল রহিমা। সোনার চামচ মুখে নাড়লেও জন্মালে আদর ভালোবাসার কোনো কমতি রাখেনি আতাউল করিমা মা রায়হানা বেগম। সারাদিন এখানে সেখানে ঘুরে দৌড় হলে রাতে মায়ের আঁচলে কোণে লুকিয়ে পড়তো। ভীষণ ভূতে ভয় পেত কিনা। এরপর হুট করে একদিন আতাউল করিম বিয়ে ঠিক করেন রহিমার। বলা নেই কওয়া নেই হুট করে বিয়ের আয়োজন। বিয়ের কথা শোনার পর রহিমা ভয়ে এক্কেবারে চুপসে যায়। এত চাঞ্চল দস্যিপনা ভয় আতঙ্ক নিমেষে গ্রাস করে ফেলেছিল কিশোরী রহিমার মন। অজানা ভয় জেঁকে বসেছে খুব। 4-5 দিনের ব্যবধানে বিয়ে হয়ে গেল রহিমার অনাথ এক ছেলের সাথে, যার কিনা দুকুলে কেউ নেই। কবুল বলার সময় বারবার রহিমার কান্না দেখে আতল করিম সেদিন চুপ ছিলেন। রহিমার জানা নেই ঠিক কী কারণে তার বাবা তাকে এমন একজনের কাছে বিয়ে দিলেন যে কিনা নেশাখোর অত্যাচারী। অবশ্য শুরুতে এমন ছিল না। কমাস পর ধীরে ধীরে খোলস বদলাতে শুরু করে আজি শেখ। বাবা দেখে যেতে পারেনি বদলোকটার আসল চেহারা। বিয়ের 2 মাস পর বাবা হঠাৎ মারা যান। এসব ভাবতে ভাবতে কখন যে দুচোখ ছাপিয়ে জলের ধারে নেমেছে সেদিকে ভ্রুক্ষেপ নেই রহিমার। দুহাত দিয়ে বেহায়া চোখের জলটুকু মুছে সাগরের অতল ঢেউয়ের দিকে একমনে তাকিয়ে থাকেন। এই মাইয়ের লেগে যদি তোর সংসার যদি না ভাঙছে তাহলে কইস আমারে। মার কথা বিফলে যায় না। নিশু দাঁতে দাঁত চেপে নিজের মায়ের কথাগুলো শুনে যাচ্ছে। আনিসা বেগম নাদিয়াকে ঠিক করে বিছানায় শুইয়ে দিতে নিশু আস্তে করে তার মায়ের উদ্দেশ্যে বলল, খালা হইয়া কেমনে এমন কথা কও মা? তুমি আসলে রহিমার বুর খালা? মনে হতো না এতদিন তো আমাগো এহেনে আছিল, কই কোনোদিন খারাপ কিছু তো দেখিনি। আনিসা বেগম মেয়ের এহেন কথা শুনে ফুঁসে ওঠে। গজগজ করতে করতে বিছানা থেকে উঠে যাওয়ার সময় অগ্নিচোখে একবার নিশুর দিকে তাকিয়ে দ্রুত গতিতে মেয়ের রুম ছেড়ে বের হয়ে যায় আনিশা বেগম। নিশু মায়ের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রহিমার প্রতি অগাধ বিশ্বাস জন্ম নেওয়ার বহু কারণ আছে। সে যে গুণে শেষ করতে পারবে না। আর রহিমা বুকে কেউ না চিনলেও নিশু বেশ ভালো করে চেনে। এসব ভাবতে ভাবতে নাদিয়াকে আলতোভাবে বুকে জড়িয়ে চোখ বুজে নিশু আলগোছে ভাবেন, মাথায় হাত বুলিয়ে চুমু আঁকেন ছোট্ট লালটে। নাদিয়া খানিক নড়চড়ে হাত পা এক এক দিকে ফেলে আবারও ঘুমিয়ে পড়ে। তা দেখে নিদুর মৃত্যু হাসি পায়, কিন্তু হাসে না। হাসলেই ঘুম ভেঙে যাবে তার বাচ্চা। গ্রাম ছেড়ে নতুন শহরে পা রাখতে কেমন একটা অসুস্থ লাগা শুরু করলো রহিমার। গা গুলিয়ে বমি আসতে চাইলে খুব। রহিমা মাথা ঘুরে পড়তে নিলে নিজেকে সামাল দেয়। ক্ষীণ কণ্ঠে দুলার মিয়ার উদ্দেশ্য বলতে শুরু, ভাইজান আমার শরীরটা বেশি খারাপ লাগতেছে, আমি আর হাঁটবার পারতেছি না। দুলার মিয়া কথা শুনে রহিমার দিকে দৃষ্টি বুলালেন। চোখে মুখে ক্লান্তি ভরা করছে। সারা শরীর দিয়ে ঘামে দরদর করে ঘাম ঝরছে। রহিমার ফর্সা মুখখানা রোদে লাল বর্ণ ধারণ করছে। আর এই দুই ভাইয়ের অবস্থা তো আরও নাজেহাল। দুলার মিয়া আশ্বস্ত দিলেন তাদের। 2 রাস্তা পেরিয়ে গেলে তার বোনের বাড়ি। সকাল থেকে মুক্তা হাসানের বাড়ির পাশের জঙ্গলটার কাছে ভীষণ ভিড়। এত পরিমাণ ভিড় যে অসুস্থ দমবন্ধ হয়ে মারা যাওয়ার জোগাড়। তাও উৎসুক গ্রামবাসী সেসবের তোয়াক্কা করছে না। ভোর রাতের দিকে কারা যেন জঙ্গলের পথ দিয়ে যেতে বোটকায় কিছু একটা গন্ধ পান। গন্ধ শুঁকে এগিয়ে গেলে একটা ছোলার বড়সড় বস্তা দেখা যায়। আগ্রহ বেড়ে যায় তাদের। মমিন মিয়া আর ইকরাম হোসেন দুজনে মিলে টানা হেঁচড়া করে বস্তা খুলেন। বস্তা খোলার পর তাদের চক্ষু চড়ক। বস্তার ভেতর আজিজ শেখের রক্তাক্ত লাশ। আজিজ শেখের রক্তাক্ত লাশখানা কি যে ভয়ঙ্কর লাগছিল। ইকরাম হোসেনের দেখামাত্র জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাকিরা নাকে গামছা দিয়ে খবর দেয় এলাকাবাসীদের। সেই সকাল থেকে নাদিয়া জর্জর ভাব। বাচ্চা মেয়েটাকে আধো আধো বুলিতে বাবা বাবা ডেকে চলছে। কাকা টাকা ভোর থেকে। নিশু কী করবে বুঝে উঠতে পারছে না। দুলাল মিয়া বারবার নিষেধ করেছেন অতি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে চলাফেরা না করে। নিশু বাধ্য হয়ে চুপচাপ মেয়েকে কোলে নিয়ে বসে পড়েন। টুপটাপ বৃষ্টি পড়ছে বাইরে। গ্রামের বৃষ্টি আর শহরের বৃষ্টির দৃশ্যটা বেজায় আলাদা। গ্রামের চারিদিকে মাঠ ঘাট ফসলি ক্ষেত জমির আইল, এক প্রান্ত থেকে অপর প্রান্ত তাকালে সবুজের সমারোহ দেখা মিলত। বৃষ্টি হলে কেমন থই থই করতো চারিদিক। আর এদিকে শহরের জানলা বা ব্যালকনি কিংবা ছাদের বৃষ্টি বিলাস করা যায়, কিন্তু তেমন একটা সবুজের মিলন মেলা নেই। চারিদিকে উঁচু নিচু সারি সারি দালানখানা, অফিস মিল কারখানা দেখা মেলে শহরে। তাই এই ঝুম বৃষ্টি রহিমার কেমন যেন এক যান্ত্রিক বৃষ্টি মনে হলো। অতিরিক্ত ক্লান্ত থাকায় দুলাল মিয়া আসার পর থেকে রুমে গিয়ে শুয়েছেন। রহিমা জানলার কাছে দাঁড়িয়ে যান্ত্রিক শহরের রাশি বিষণ্ণতা দেখছে। হঠাৎ পেছন থেকে ঘাড়ে কারো হাতের স্পর্শ পেতে ধর পড়িয়ে পিছু ফিরে তাকায় রহিমা। দোয়েল, আয়মান। রহিমার ভড়কে যাওয়া দেখে হেসে ফেলেন। তাকে দেখে রহিমা নিজেও একটু অস্বস্তির নিঃশ্বাস পেলেন। নিশুর ননদ হয় দারুণ
দুবার চারবার দেখা হয়েছে তাদের, তাই দুজনে দুজনের কাছে পরিচিত। দোয়েল আয়মান রহিমার হাত টেনে ধরে বসার ঘরে নিয়ে যান। রহিমা খানিকটা অসুস্থ বোধ করলে সামলে নিয়ে সোফায় বসান। তড়িৎ গতিতে দোয়েলও পাশে রহিমার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, আসার পর থেকে বিছানার কোণায় চুপটি মেরে বসে আছেন কেন? অনেকক্ষণ হওয়ার পরেও যখন কাছে এলে না, আমি আসলাম, অসুস্থ লাগছে? রহিমা হাসি মুখে উত্তর দেন, নতুন পরিবেশ তো, তাই একটু। দোলের কথা শেষ করতে দেয় না, নিজে ঝটপট করে বলে, বুঝছি বুঝেছি, সমস্যা নেই, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, চলো এখান থেকে। দুপুরের দিকে হান্নান মিয়া মাতব্বর ফারাদের গিয়ে উপস্থিত হতে ফারাদ ইশারায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হান্নান মিয়া খানিক রাগ হলো, আজই শিখে লাখ পুলিশ নাকি ময়নাতদন্ত নিবে, আর এদিকে এই মাতব্বর বাচ্চা সেসবের কিছুই জানে না। জানবে কি করে? রাতে এসেই তো মদ আর বউয়ের লগেই ছিল, সকালে আর ঘুম ভাঙেনি, আর জানতে পারবে কি? এসব বিড়বিড় করে ফারহান মিয়ার বিরক্তিতে চ জাতীয় উচ্চারণ করলো। হান্নান মিয়ার ভাবনায় ছেদ পড়তে পটপট করে বলল মাতব্বরকে। সব শুনে ফারহাদ মিয়া আকাশচুম্বী রাগ ও মুখে যেন নেমে এসেছে ঘোর আমাবস্যা। রমজানের উদ্দেশ্যে বিশ্রী কটা গালি ছুটতে বেরিয়ে পড়লেন হান্নানকে নিয়ে। দুমুঠো অন্ন, প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।